রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের কাছ থেকে 48টি F-35 ফাইটার জেট কিনতে চায় সৌদি আরব। তীব্র আপত্তি ইসরায়েলের। সুদানের দারফুরে RSF বাহিনীর গণহত্যার রক্তের দাগ দেখা গেছে উপগ্রহ থেকে। চীন ও তুরস্কের হাত ধরে সমরাস্ত্র শিল্পের পথে বাংলাদেশ। 100 টন জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত পরিবহন বিমান। যুক্তরাষ্ট্র থেকে 48টি F-35 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কিনতে চায় সৌদি আরব। এ বিষয়ে সৌদি আরব সরাসরি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। বুধবার এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। খবরে বলা হয়েছে, সৌদি আরবের কাছে F-35 ফাইটার জেট বিক্রির বিষয়ে ঘোর আপত্তি রয়েছে ইসরায়েলের। সৌদি আরবের কাছে যদি এই বিমান যুক্তরাষ্ট্র বিক্রি করে, তাহলে শর্ত দিতে হবে এই বিমান সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। আর যদি এ ধরনের কোনো শর্ত না দেয়, তাহলে সৌদি আরব এই বিমান পাওয়ার পরও সামরিক ক্ষেত্রে ইসরায়েলের শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য যাবতীয় সহায়তা করতে হবে যুক্তরাষ্ট্রকে। ইসরায়েলকে দিতে হবে আরও উন্নত সামরিক প্রযুক্তি, যাতে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চাইতে অন্য কোনো দেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে না পারে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, সৌদি আরবের এই প্রস্তাব বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি যুক্তরাষ্ট্র। সৌদির কাছে এ বিমান বিক্রি মানে হলো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতির বড় ধরনের পরিবর্তন। যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতা হলো সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশ, কিন্তু যুক্তরাষ্ট্র সৌদি আরব সহ বিভিন্ন আরব দেশের কাছে অস্ত্র বিক্রি করলেও তারা শর্ত দেয় এসব অস্ত্র তারা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। তাছাড়া যুক্তরাষ্ট্র আরবদের কাছে আধুনিক অস্ত্র বিক্রি করে না, যাতে ইসরায়েলের নিরাপত্তা বিঘ্নিত হতে না পারে। এর আগে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের কাছে শতাধিক F-35 বিমান বিক্রিতে রাজি হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এক্ষেত্রে কঠিন শর্ত দেয়। তখন আরব আমিরাতের পক্ষ থেকে বলা হয়, বিমানবন্দরে বসিয়ে রাখার জন্য তারা এসব বিমান কিনবে না এবং বাতিল করে F-35 বিমান কেনার পরিকল্পনা। সুদানের কুখ্যাত RSF মিলিশিয়া বাহিনী আল ফেশার শহর দখলের পর এত ব্যাপক মাত্রায় গণহত্যা চালিয়েছে যে স্যাটেলাইট থেকে পর্যন্ত দেখা গেছে বিভিন্ন রাস্তায় রক্ত প্রবাহের দৃশ্য। বুধবার আল জাজিরার খবরে বলা হয়েছে একথা। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে আল ফেশারের রাস্তায় রক্তের দাগ। আল জাজিরার খবরে বলা হয়েছে, সুদানের আল ফেশারে এখনও গণহত্যা ও গণধর্ষণ চালিয়ে যাচ্ছে হামদান দাগালোর নেতৃত্বাধীন কুখ্যাত বিদ্রোহী মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা RSF। এখনো আল ফেশারের রাস্তায় পড়ে আছে শত শত মানুষের লাশ। আল জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার RSF আল ফেশারে অনেক গণকবর খনন করেছে এবং পুরো শহর থেকে লাশ সংগ্রহ করছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় পলায়নরত সাধারণ মানুষকে হত্যা ও গণধর্ষণ চালিয়ে যাচ্ছে RSF বাহিনীর লোকজন। আল ফেশার হল উত্তর দারফুরের রাজধানী। গত 26 অক্টোবর সুদান আর্মির কাছ থেকে শহরটির নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহী মিলিশিয়া বাহিনী RSF। এরপর তারা সেখানে নির্বিচার গণহত্যা ও গণধর্ষণে মেতে ওঠে। তাদের হাতে নিহত হয়েছে কয়েক হাজার মানুষ। শহর থেকে পলায়নরত অবস্থায় যারাই বিদ্রোহী বাহিনীর সামনে পড়েছে, তাদেরকেই নির্বিচারে হত্যা করেছে RSF সেনারা। নারীদের আটকে রেখে ধর্ষণের পর অনেককে হত্যা এবং অনেককে ছেড়ে দিয়েছে। তাদের এই পৈশাচিকতা থেকে রক্ষা পেতে এখন পর্যন্ত 70,000-এর বেশি মানুষ আল ফেশার থেকে পার্শ্ববর্তী তাউলিয়া সহ বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে। 2023 সালের এপ্রিল থেকে ক্ষমতা নিয়ে গৃহযুদ্ধ শুরু হয় সুদানে। এই গৃহযুদ্ধে একদিকে সুদান আর্মি এবং অপরদিকে সুদানের বিদ্রোহী বাহিনী RSF। সুদান আর্মির নেতৃত্বে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট আহমেদ ফাত্তাহ আল বুরহান এবং বিদ্রোহী বাহিনীর নেতৃত্বে রয়েছেন কুখ্যাত হামদান দাগালো। বিদ্রোহী নেতা হামদান দাগালোকে বর্তমানে সমর্থন দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কারণ তিনি সংযুক্ত আরব আমিরাতে সোনা পাচার করছেন সুদান থেকে। সুদানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল ওমর আল বশির 2013 সালে হামদান দাগালোকে দায়িত্ব দেন দারফুরে জাতিগত বিদ্রোহী দমনের জন্য। বিদ্রোহী দমনের জন্য তিনি গঠন করেন একটি মিলিশিয়া বাহিনী। গণহত্যা, গণধর্ষণ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে হামদান দাগালো তার মিলিশিয়া বাহিনীর মাধ্যমে বিদ্রোহ দমন করেন। এরপর থেকে ক্রমে দুর্ধর্ষ হয়ে ওঠে তার বাহিনী এবং সুদানের গুরুত্বপূর্ণ অনেক সোনার খনির নিয়ন্ত্রণ নেন তিনি।
এর মধ্যে 2019 সালে সুদানে গণ অভ্যুত্থানে পতন ঘটে স্বৈরাচারী শাসক জেনারেল ওমর আল বশিরের। দেশটির প্রেসিডেন্ট হন একসময় বশিরের অনুগত জেনারেল আহমেদ ফাত্তাহ আল বুরহান। 2023 সালে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় বিদ্রোহী নেতা হামদান দাগালোর সাথে এবং শুরু হয় গৃহযুদ্ধ। বর্তমানে সুদানের অর্ধেক তথা পশ্চিম সুদান নিয়ন্ত্রণ করছে হামদান দাগালোর বিদ্রোহী বাহিনী। 2023 সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত নিহত হয়েছে 1.5 লাখের বেশি মানুষ। অনাহার সহ আরও বিভিন্নভাবে নিহত হয়েছে আরও কমপক্ষে 10 লাখ। কোটি কোটি মানুষ হয়েছে গৃহহারা। যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে মঙ্গলবার 100 টন জ্বালানি তেল নিয়ে বিধ্বস্ত হয়েছে একটি পরিবহন বিমান। বিমানটির নাম ম্যাকডোনাল্ড ডগলাস MD-11। এটি একটি 3 ইঞ্জিন বিশিষ্ট পরিবহন বিমান এবং এটি 3 ইঞ্জিন বিশিষ্ট বিশ্বের সবচেয়ে বড় পরিবহন বিমান। বিমানটি উড্ডয়নের সময় বিপুল জ্বালানি তেল নিয়ে বিধ্বস্ত হওয়ার পরপরই ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বিমানটিতে থাকা 1 লাখ কেজি জ্বালানি তেল এবং এয়ারপোর্টের কাছে থাকা অন্য বিপুল জ্বালানি তেল মিলে ব্যাপক ভিত্তিক অগ্নিকাণ্ডের সূচনা হয়, যা নিয়ন্ত্রণ আনা অনেকটা কঠিন হয়ে যায়। পরিবহন বিমানটিতে থাকা 3 পাইলটের সবাই নিহত হয়েছেন। বিমানটি পরিচালনা করছিল ইউনাইটেড পার্সেল সার্ভিস বা UPS নামক একটি ডেলিভারি সংস্থা। কেন্টাকি বিমানবন্দরে ছিল তাদের মূল পার্সেল ঘাঁটি এবং এটি বিশ্বের অন্যতম বড় একটি ডেলিভারি পার্সেল এবং প্যাকেজিং কেন্দ্র। বিমান দুর্ঘটনার পর বিশাল পার্সেল ঘাঁটি এবং প্যাকেজিং কেন্দ্র পুড়ে ছাই হয়ে গেছে। ম্যাকডোনাল্ড ডগলাস MD-11 1990 সালে সার্ভিসে প্রবেশ করে। বর্তমানে ম্যাকডোনাল্ড ডগলাসের এ বিমান নির্মাণ করে বোয়িং। এর রয়েছে যাত্রী পরিবহন ও কার্গো পরিবহনের জন্য বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট। চীন এবং তুরস্কের হাত ধরে সমরাস্ত্র শিল্পের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। চীনের সহায়তায় বর্তমানে নির্মাণাধীন রয়েছে একটি আধুনিক ড্রোন বিমান নির্মাণ কারখানা। ডিসেম্বরে প্লান্ট নির্মাণ শুরু হলে শুরু হবে ছোট থেকে বড় সব ধরনের সামরিক ড্রোন। এছাড়া তুরস্কের সহায়তাও শিগগির শুরু হতে যাচ্ছে আধুনিক ড্রোন নির্মাণ কারখানা। প্রকাশিত বিভিন্ন তথ্য অনুসারে এসব কারখানায় নির্মিত ড্রোন বাংলাদেশ তার চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানিও করতে পারবে। এমনকি তুরস্ক ও চীনের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ নিজেই একসময় সক্ষম হবে শক্তিশালী সামরিক ড্রোন নির্মাণে। বাংলাদেশের স্বাধীনতার বয়স 54 বছর, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের সমরাস্ত্র শিল্প বলতে কিছু নেই। বর্তমানে বাংলাদেশ সামান্য কিছু রাইফেল আর হ্যান্ড গ্রেনেড নির্মাণ করতে পারে। বিশ্বের বিভিন্ন মিলিশিয়া বাহিনী যেসব আধুনিক অস্ত্র নির্মাণে সক্ষম, বাংলাদেশ তাও তৈরি করতে পারে না। মর্টারের মতো অস্ত্র বাংলাদেশ আমদানি করে ভারত থেকে, যা রয়েছে বিশ্বের প্রায় সব মিলিশিয়া বাহিনীর হাতে। পতিত মাফিয়া শাসক শেখ হাসিনা ভারতের স্বার্থে বাংলাদেশের সব শিল্প কারখানা ধ্বংসের এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করে। সারা বিশ্বে যেখানে গুরুত্ব এবং চাহিদা বাড়ছে পাটের, সেখানে শেখ হাসিনা ভারতের স্বার্থে 2020 সালে বন্ধ করে দেয় রাষ্ট্রায়ত্ত সব তথা 25টি পাটকল। একই বছর শেখ হাসিনা বন্ধ করে দেন রাষ্ট্রায়ত্ত গুরুত্বপূর্ণ 6টি চিনিকল। বাংলাদেশে বর্তমানে বছরে 22 থেকে 23 লাখ টন চিনি প্রয়োজন, অথচ দেশে উৎপাদিত হয় মাত্র 30 থেকে 35 হাজার টন চিনি। সেই চিনিও অনেক সময় অবিকৃত থেকে গুদামে বসে গলে নষ্ট হয় ভারত থেকে অবাধে চিনি আমদানির কারণে। প্রতি বছর ভারত থেকে প্রায় 20 লাখ টন চিনি আমদানি করে বাংলাদেশ। এই একটি চিত্র থেকেই পরিষ্কার যে বাংলাদেশের সমস্ত শিল্প খাত ধ্বংস করে শেখ হাসিনা দেশটাকে ভারতের একটি বাজারে পরিণত করেছিল। একসময় দেশের সমস্ত চাহিদা পূরণ করত যেসব পণ্যের শিল্প, সেসবও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় ভারত থেকে অবাধে আমদানির কারণে। এমনকি শিল্প ধ্বংসের পর শেখ হাসিনা হাত দিয়েছিলেন বাংলাদেশের কৃষি খাত ধ্বংসের। এভাবে বাংলাদেশ যাতে সমরাস্ত্র শিল্পে শক্তিশালী হতে না পারে, সেজন্য ভারতের স্বার্থে এবং ভারতের চাপ উপেক্ষা করে অতীতে শেখ হাসিনা সহ বাংলাদেশের কোনো সরকারই শক্তিশালী সমরাস্ত্র শিল্প নির্মাণের কোনো পদক্ষেপ নেয়নি। সমস্ত শিল্প নির্মাণ দূরের কথা, বিদেশ থেকেও উন্নত অস্ত্র আমদানির ক্ষেত্রে বাধা দিয়েছে ভারত। বর্তমানে বাংলাদেশ সমরাস্ত্র নির্মাণ শিল্পের পথে অগ্রসর হওয়ায় আতে বড় ধরনের ঘা লেগেছে ভারতের। এজন্য তারা মরিয়া হয়ে চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে যেভাবেই হোক আবার ক্ষমতায় ফেরানোর জন্য। ইরানের সেজ্জিল ক্ষেপণাস্ত্র নিয়ে বিশ্লেষণ শুরু করলে সবচেয়ে জরুরি বিষয়টি হলো এটি কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য, প্রতিরক্ষা নীতিশাস্ত্র এবং আন্তর্জাতিক কূটনীতির উপর একটি সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম এক প্রতীক। সেজ্জিলকে যদি সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয় তবে সেটি হচ্ছে একটি 2 স্তরের কঠিন জ্বালানি ভিত্তিক মিসাইল। তরল জ্বালানি ভিত্তিক পুরনো শাহাব পরিবারের চেয়ে দ্রুত লঞ্চযোগ্য ও মোবিলিটি বেশি এমন একটি প্ল্যাটফর্ম, যা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতায় একটি উল্লেখযোগ্য শক্তি যোগ করেছে। প্রযুক্তিগত দিক থেকে সলিড প্রপেল্যান্ট ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হলো
লঞ্চের পূর্বে জ্বালানি ভরাটের প্রয়োজন থাকে না, ফলে ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে দ্রুত ঝাঁপিয়ে লঞ্চ করার সক্ষমতা থাকে। এটি প্রতিদ্বন্দ্বী নজরদারি ও জটিল আঘাত থেকেও নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম। সেজ্জিলের আনুমানিক আকার, ওজন ও ক্ষমতা বিবেচনা করলে এটি মধ্য পরিসরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শ্রেণীতে পড়ে। বিভিন্ন উৎস তার পরিসর সাধারণত প্রায় 2000 কিলোমিটার হিসেবে উল্লেখ করা হয়, যদিও কিছু বিশ্লেষক একে সম্ভাব্য 2500 কিলোমিটার পর্যন্ত বলছেন, যা নির্ভর করে গাইডেন্স, ওয়ারহেডের ওজন এবং দ্বিতীয় স্তরের প্রোপেল্যান্ট কনফিগারেশনের উপর। ওয়ারহেড বিবেচনা করলে সেজ্জিল সাধারণত মাঝারি আকারের একটি রেকনি স্ট্রাকটেড শিপমেন্ট বহন করতে পারে, আনুমানিক 500 থেকে 1000 কেজির মধ্যে, যা কনভেনশনাল যুদ্ধক্ষেত্রে অত্যন্ত ধ্বংসাত্মক। তবে এই প্রযুক্তিতে রূপকাঠামোর বাইরে আরও গুরুত্বপূর্ণ হলো এর কৌশলগত ভূমিকা। সেজ্জিল ইরানের ডেটারেন্স কৌশলকে নিশ্চিত করে, কারণ এটি দ্রুত লঞ্চ ও আঘাত হানার সক্ষমতার কারণে টার্গেটরা আগাম প্রস্তুতি নিয়ে প্রতিরোধ ব্যবস্থা স্থির করতে পারে না। প্রতিরক্ষা বিশ্লেষকদের দৃষ্টিতে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের উপস্থিতি প্রতিপক্ষকে একটি সবসময় আতঙ্কের মধ্যে রাখতে সক্ষম হয়। যখন প্রতিদ্বন্দ্বী জানে না কখন এবং কোথা থেকে লঞ্চ হতে পারে, তখন সার্বক্ষণিক নজরদারি ও ডিফেন্স সিস্টেমে ব্যয় বাড়াতে বাধ্য হয়। এর মাধ্যমে এক ধরনের কৌশলগত চাপ সৃষ্টি হয়। এই কৌশলগত চাপ কেবল সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, রাজনৈতিক স্তরেও এটি ইরানের জন্য দর কষাকষির শক্তি হিসেবে কাজ করে। কারণ কোনো রাষ্ট্র যখন জানে যে তার বিরুদ্ধে প্রতিশোধাত্মক আঘাতের সম্ভাবনা বাস্তবে বিদ্যমান, তখন কূটনৈতিক ও সামরিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই ধারণা অন্তর্ভুক্ত থাকে। কিন্তু সেজ্জিলের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা বা এটিকে একমাত্র রক্ষা হিসেবে দেখা হলে তা ভুল হবে, কারণ প্রতিটি প্রযুক্তির মতো সেজ্জিলেরও নিজস্ব সীমাবদ্ধতা, ঝুঁকি ও প্রতিরোধের পথ রয়েছে। প্রথমত, গাইডেন্স ও নির্ভুলতার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। দীর্ঘ দূরত্বে ক্ষেপণাস্ত্র সঠিক রিলেটিভ অবস্থান বজায় রাখা এবং লক্ষ্যভিত্তিক হিট রেট নিশ্চিত করতে উন্নত ইন্টেরিয়াল নেভিগেশন সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন সমন্বয় এবং টার্মিনাল গাইডেন্স প্রয়োজন। এই সমস্ত জটিল ইলেকট্রনিক ও সেন্সর ভিত্তিক সিস্টেমে ইরান অগ্রগতি করেছে, তবে আন্তর্জাতিক নজরদারি ও প্রযুক্তিগত রপ্তানি নিয়ন্ত্রণ সিস্টেমের কারণে পুরোপুরি স্বনির্ভর হওয়াটা কঠিন হতে পারে। দ্বিতীয়ত, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দ্রুত বিকশিত হচ্ছে। আধুনিক রাডার, ইন্টারসেপ্টর এবং মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমগুলি ব্যালিস্টিক ট্র্যাজেক্টরি শনাক্ত করে উৎক্ষেপণের সঙ্গে সঙ্গে ট্র্যাক করে দ্রুত ইন্টারসেপ্ট পাঠাতে সক্ষম। যদি সেজ্জিলের ডিজাইন কোনোভাবে ম্যানুভারিং টার্মিনাল রাডার সিগনেচার হ্রাস বা কাউন্টার মেজার্স যোগ করে, তবে তা প্রতিরক্ষাকে জটিল করবে। তবে এর জন্য নির্দিষ্ট প্রযুক্তিগত মান ও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। তবে এইসব কৌশল সম্পূর্ণভাবে কার্যকর কিনা তা বিশ্বজুড়ে বিবিধ সংঘর্ষে প্রতিফলিত হলে স্পষ্ট হবে। তৃতীয়ত, ব্যবহার এবং কূটনৈতিক প্রতিক্রিয়ার ঝুঁকি রয়েছে। কোনো রাষ্ট্র যদি সেজ্জিল বা এর মতো মধ্য রেঞ্জ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ করে, তবে আন্তর্জাতিক আইন, প্রতিশোধমূলক প্রতিক্রিয়া এবং আর্থিক কূটনৈতিক নিষেধাজ্ঞা সহ নানা ধরনের জটিল প্রতিক্রিয়ায় পড়তে পারে। 2025 সালের উত্তেজনামূলক মুহূর্তগুলোতে সেজ্জিলের একটি কার্যকর উদাহরণ, যেখানে ইরান তার তাৎক্ষণিক সক্ষমতা প্রদর্শন করার দাবি করেছে এবং কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে সেজ্জিল ব্যবহার করা হয়েছে সেটি ঘিরে বিভাজনও আছে। ইরানের দাবি, প্রতিবেশী ও আন্তর্জাতিক মিডিয়ার বিভিন্ন রিপোর্ট এবং প্রতিপক্ষের দাবি মিলিয়ে বাস্তবিক প্রভাব বোঝা সহজ নয়। অনেক সময় কৌশলগত দাবিগুলো প্রোপাগান্ডা ও মানসিক প্রভাব বৃদ্ধির উদ্দেশ্য ব্যবহার করা হয়। এই কারণে বিশ্লেষকরা প্রাত্যহিক তথ্য ও সামরিক বিশ্লেষণ একত্র করে নিখুঁত চিত্র নির্মাণের চেষ্টা করেন। প্রযুক্তিগত উন্নয়নের ধারাবাহিকতা চিন্তা করলে ভবিষ্যতে সেজ্জিল ধর্মী সিস্টেমগুলোর আরও আপগ্রেড আসার সম্ভাবনা ভালোই রয়েছে। উদাহরণস্বরূপ, উন্নত গাইডেন্স সিস্টেম, কম রাডার প্রোফাইল উপকরণ, টার্মিনাল ম্যানুভারিং ক্ষমতা এবং সম্ভবত তৃতীয় পর্যায়ে যুক্ত করে পরিসর বাড়ানোর প্রচেষ্টা দেখা যেতে পারে। এই ধরনের পরিবর্তন প্রতিরক্ষার পন্থাগুলোকে পুনরায় ক্যালিব্রেট করতে বাধ্য করবে এবং অঞ্চলভিত্তিক নিরাপত্তা স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করবে। আরেকটি বাস্তব প্রতিষ্ঠিত চিন্তা হলো
প্রযুক্তি স্থানান্তর। ইরান যদি নিজের ক্ষেপণাস্ত্র নকশা ও উৎপাদনশীলতা বাড়ায় তাহলে সেই প্রযুক্তি সম্ভবত মিত্র অথবা সংখ্যালঘু গোষ্ঠীগুলোর কাছে ছড়িয়ে পড়তে পারে, যা স্থানীয় সংঘর্ষগুলোর জৈবিকতা বদলে দিতে সক্ষম। তবে এটাও মনে রাখতে হবে যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহজে বিক্রি করা যায় না। এটি উচ্চমানের ইঞ্জিনিয়ারিং, বিস্তৃত সরবরাহ শৃঙ্খল এবং নিয়ন্ত্রিত উৎপাদনের উপর নির্ভরশীল। অর্থনৈতিক ও লজিস্টিক দিক থেকেও সেজ্জিল ধরনের প্রকল্প ব্যয় সাপেক্ষ। প্রতিটি ক্ষেপণাস্ত্র উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও পূর্ব পরিকল্পনা বড় আর্থিক ও মানব সম্পদ বিনিয়োগ দাবি করে। ফলে একটি দেশকে এই কর্মসূচি চালিয়ে নিতে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সহায়তা দরকার। সামরিক কৌশলগত দিক থেকে সেজ্জিলের বাস্তব ব্যবহার কিভাবে সীমাবদ্ধতা ও সুবিধার সমন্বয় ঘটাচ্ছে তা বোঝার জন্য দুটি মুখ্য ক্ষেত্র দেখা যায়। প্রথমটি হলো প্রতিহিংসা বা ডেটারেন্স। সেজ্জিল ইরানকে এমন একটি আঘাতের সক্ষমতা দেয় যা বহু প্রতিপক্ষকে কূটনৈতিক সিদ্ধান্তে বিবেচনা করতে বাধ্য। দ্বিতীয়টি হলো সক্ষমতা পরীক্ষণ। বাস্তবে ব্যবহারের সময় প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি ও কৌশলগত প্রতিক্রিয়ায় কার্যকারিতা রিয়েল টাইম টেস্ট করা হয় এবং এই পরীক্ষণের ফলাফল ভবিষ্যতের পরিকল্পনা ও উন্নয়নে ব্যবহার করা হয়। এ দুটো ক্ষেত্রের মিশ্রণে সেজ্জিল কেবল অস্ত্র নয়, বরং কৌশলগত যন্ত্র ও রাজনৈতিক সংকেতবাহী একটি হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। পাশাপাশি প্রতিরক্ষামূলক প্রযুক্তি ও কৌশলও একেবারে স্থির নয়। প্রতিটি নতুন আক্রমণাত্মক প্রযুক্তির যোগে প্রতিরক্ষা ব্যবস্থা এক পর্যায়ে উন্নত হয় এবং তখন জনশক্তি, অর্থনৈতিক বাজেট ও আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তিতে প্রতিরক্ষা উন্নয়ন শুরু হয়। মধ্যপ্রাচ্যে এ ধরনের গতি প্রকরণ কেবল সামরিক ব্যয়ের বৃদ্ধি নয়, রাজনৈতিক ভাবমূর্তি ও কূটনৈতিক অঙ্গনে পরিবর্তনও আনতে পারে। আলাপ আলোচনার টেবিল থেকে শুরু করে ক্যাম্পেইনিং ও আন্তর্জাতিক সংস্থার অঙ্গীকার পর্যন্ত শেষ ভাগে সেজ্জিলের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় যে আধুনিক ক্ষেপণাস্ত্র কাঠামো কেবল প্রযুক্তিগত অর্জন নয়, তা শক্তি, রাজনীতিকরণ, প্রতিরক্ষা প্রশিক্ষণ, অর্থনৈতিক সহায়তা এবং আন্তর্জাতিক নিয়ন্ত্রণের সমন্বয়ে গঠিত। ইরান যদি সেজ্জিল ধর্মী সিস্টেমকে আরও উন্নয়ন করে তবে সেটি মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা উত্তাপকে পুনরায় আকৃতি দেবে। প্রতিটি কৌশলগত সিদ্ধান্তের সঙ্গে জড়িত থাকবে প্রযুক্তির সীমা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং ব্যবহারিক সীমাবদ্ধতাগুলোকে বুঝে নেয়া। অতএব সেজ্জিলকে দেখতে হবে কেবল একটি ক্ষেপণাস্ত্র হিসেবে নয়, বরং একটি বহুমাত্রিক কৌশলগত উপাদান হিসেবে, যার বাস্তব প্রভাব নির্ভর করবে তার প্রযুক্তিগত নির্ভুলতা, মোবিলিটি, ব্যবহারিক কৌশল এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়ার সমন্বয়ে। টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহে না বলে ট্রাম্প যেন নতুন সংকেত দিলেন মস্কোকে। অনেকেই বলছেন পুতিনের চাপে সিদ্ধান্ত পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট। Мы с вами видим, это тоже начали। পুতিনের আগাম সতর্কবার্তায় এবার যেন সত্যি হচ্ছে। তিনি বলেছিলেন ইউক্রেন টমাহক পেলে রাশিয়া যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের নতুন অধ্যায়ে যাবে। আজ ঠিক তাই কিয়েভে মার্কিন অস্ত্র আর ক্রেমলিনের যুদ্ধের প্রস্তুতি দুই শক্তিধর রাজধানীর মধ্যে বাড়াচ্ছে উত্তেজনার আগুন। পুতিনের সতর্কবার্তার পর টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প। ইউক্রেনের জন্য যা ছিল বড় ভরসা তা এখন পরিণত হয়েছে গভীর হতাশায়। কিয়েভে নেমে এসেছে নীরবতা, যেন যুদ্ধের দিকটায় বদলে গেল এক ঝটকায়। Свої інвестиції тощо, тобто тому що одна історія ви সমালোচকদের মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম শুনলেই কেঁপে ওঠেন ট্রাম্প। পুতিন যেন তার জন্য এক জমদূত, যার উপস্থিতি থেকে রক্ষা মিলে না কোনোভাবে। মার্কিন প্রেসিডেন্টের নিত্যসঙ্গী হয়ে গেছে পুতিন আতঙ্ক। ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বলেন এমন অস্ত্র সরবরাহ করলে যুদ্ধ আরো ছড়িয়ে পড়বে এবং তা বিশাল আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। পুতিনের ঘোষণা ট্রাম্পের মধ্যে রীতিমতো কম্পন সৃষ্টি করে, যার ফলে মার্কিন প্রেসিডেন্ট তার সামরিক মিত্র ন্যাটোকেও দিচ্ছে না অত্যাধুনিক অস্ত্রটি। ন্যাটোভুক্ত দেশগুলোর হাতে টমাহক ক্ষেপণাস্ত্র পৌঁছালে তা ইউক্রেনের কাছে চলে যেতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেছেন ট্রাম্প। তার মতে এমন পরিস্থিতি পুরো যুদ্ধকে আরো অস্থির করে তুলবে। Very well, we'll see what happens. We're working on plenty of things.
এর আগে পেন্টাগন জানায় ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। এতে করে ইউরোপীয় মিত্রদের মধ্যে আনন্দের জোয়ার দেখা দেয়। তারা আশা করেছিলেন এবার বদলে যাবে যুদ্ধের গতিপথ, সংকটে পড়বে রুশ বাহিনী। যে অস্ত্র পেতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বারবার অনুরোধ করেন ট্রাম্পের কাছে। পেন্টাগন থেকে সবুজ সংকেত আসায় ইউক্রেনীয় সেনারা মস্কো ও পিটার্সবার্গের মতো শহরকে ধ্বংস করতে প্রস্তুত হয়। ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দূরপাল্লার হওয়ায় তা অতি সহজে রাশিয়ার অভ্যন্তরের তেল ও জ্বালানি স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম। এমনকি রাডার ফাঁকি দিয়ে নির্ভুল লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে রুশ সামরিক স্থাপনাগুলো। এতে ক্ষুব্ধ হয়ে রুশ প্রেসিডেন্ট জানায়, ইউক্রেন এই ভয়াবহ অস্ত্রটি হাতে পেলে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে বাজে অধ্যায়ে লেখা হবে। বিশ্লেষকেরা মনে করেন পুতিনের কাছ থেকে এমন কড়া বার্তা আসায় ট্রাম্প তার সিদ্ধান্ত পরিবর্তনে বাধ্য হয়। তাদের মতে ট্রাম্প যদি না থামতো পুতিন হয়ে উঠতেন আরো বেশি আগ্রাসী। অত্যাধুনিক সব অস্ত্রের আঘাতে লন্ডভন্ড করে দিতেন ইউক্রেনকে। মস্কোর মতে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ সরাসরি আগ্রাসন, যা দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘাত ডেকে আনতে পারত। তবে পুতিনের অদম্য মনোভাব বুঝে আপাতত নিজের অবস্থান নরম করেছেন ট্রাম্প। বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু এক দেশের নয়, পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্য বদলে দেয়। 2025 সালের নভেম্বরের 10 তারিখে নির্ধারিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমদ আল শারার বৈঠক তেমনই এক ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ এটি হবে প্রথমবারের মতো কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের ওয়াশিংটনে আনুষ্ঠানিক সফর, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরাসরি বৈঠক করবেন এবং একটি আন্তর্জাতিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এই সফর শুধু সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের কৌশলগত বাস্তবতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। 50 বছরেরও বেশি সময় ধরে আসাদ পরিবার যেভাবে সিরিয়াকে একক কর্তৃত্বে শাসন করেছে এবং আন্তর্জাতিক পরিসরে বিচ্ছিন্ন করে রেখেছিল, সেই অধ্যায়ের অবসান ঘটিয়ে আহমেদ আল শারার ক্ষমতা আসার পর দেশটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নতুন অবস্থান তৈরি করছে। বাশার আল আসাদের পতন 2024 সালের ডিসেম্বর মাসে ঘটে এবং এর মাধ্যমে সিরিয়ার রাজনীতিতে দীর্ঘ এক কর্তৃত্ববাদী যুগের অবসান হয়। আহমেদ আল শারা পূর্বে ছিলেন একজন কট্টর ইসলামপন্থী কমান্ডার, যিনি একসময় আল কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের নেতৃত্ব দিতেন। কিন্তু গত এক দশকে তার অবস্থান নাটকীয়ভাবে বদলে যায়। তিনি ধীরে ধীরে নিজেকে জাতীয়তাবাদী ধারায় পুনঃস্থাপন করেন এবং যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান থেকে সরে এসে আন্তর্জাতিক মঞ্চে সিরিয়ার স্বার্থ রক্ষায় বাস্তববাদী কৌশল অবলম্বন করেন। বাশার আল আসাদের শাসনে সিরিয়া ছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে, গৃহযুদ্ধের ধ্বংসস্তূপে এবং ইরান রাশিয়ার প্রভাবাধীন এক ভূখণ্ড। আল শারার ক্ষমতা আসার পর প্রথম লক্ষ্য ছিল সিরিয়াকে সেই নিঃসঙ্গতা থেকে মুক্ত করা। তিনি সৌদি আরব, মিশর, জর্ডান এমনকি ইরাকের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেন। মে মাসে সৌদি আরবে ট্রাম্পের সঙ্গে তার বৈঠকই ছিল সেই পুনঃসংলাপের প্রথম ধাপ, যা আজ ওয়াশিংটনের আনুষ্ঠানিক সফরের প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ছিল সন্দেহ, সংঘাত ও অবিশ্বাসে ভরা। 1979 সালে ইরানের বিপ্লবের পর থেকেই ওয়াশিংটনের চোখে দামেস্ক এক এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষের সদস্য, ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। যুক্তরাষ্ট্র বহুবার সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে, বিশেষ করে 2011 সালের গৃহযুদ্ধের পর, যখন আসাদ সরকার নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের উদ্যোগে আহমদ আল শারার ওয়াশিংটন সফর একেবারেই অভূতপূর্ব ও কৌশলগত। ট্রাম্পের কূটনৈতিক দর্শন বরাবরই বাস্তববাদী, যেখানে পুরনো শত্রুর সঙ্গেও নতুন স্বার্থে একত্রিত হওয়া যায়। তিনি ইতিমধ্যেই সৌদি আরব, ইরান ও ইসরায়েলকে একই আঞ্চলিক প্রেক্ষাপটে টানার চেষ্টা করছেন। সিরিয়ার আমন্ত্রণ সেই বৃহত্তর কৌশলের অংশ, যেখানে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী নিরাপত্তা স্থাপত্য গঠন করতে চায়।
যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক জানিয়েছেন, এই বৈঠকের প্রধান উদ্দেশ্য সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ISIL বিরোধী আন্তর্জাতিক জোটে অন্তর্ভুক্ত করা। 2014 সালে গঠিত এই জোটটি মূলত ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট ISIL গোষ্ঠীর বিস্তার রোধে কাজ করে এসেছে। তবে সিরিয়ার সরকারি বাহিনী কখনোই আনুষ্ঠানিকভাবে এই জোটের অংশ ছিল না, বরং তারা ইরান ও রাশিয়ার সহায়তায় আলাদা অপারেশন পরিচালনা করত। আল শারার যদি এই জোটে যোগ দেন তবে তা শুধু সন্ত্রাস বিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করবে না, বরং এটি সিরিয়ার বৈধ সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার একটি বড় পদক্ষেপ হবে। ট্রাম্প প্রশাসন হয়তো এটিকে ব্যবহার করবে নতুন মধ্যপ্রাচ্য নিরাপত্তা কাঠামো তৈরির অংশ হিসেবে, যেখানে ইরানকে ধীরে ধীরে কোণঠাসা করা হবে এবং ইসরায়েল আরব সিরিয়া ত্রিভুজে একটি ভারসাম্য সৃষ্টি করা হবে। আহমদ আল শারার অতীত যতটা বিতর্কিত, তার বর্তমান কৌশল ততটাই বিস্ময়কর। তিনি একসময় আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন, একজন চরমপন্থী যোদ্ধা যিনি আল কায়দার সিরীয় শাখা নুসরা ফ্রন্টের প্রতিষ্ঠাতা। যুক্তরাষ্ট্র তার মাথার দাম রেখেছিল $10 মিলিয়ন। তিনি ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আল কায়দা নেটওয়ার্কের অংশ ছিলেন এবং পরে সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হলে সেখানে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু 2015 সালের পর থেকে তার অবস্থান পরিবর্তন হতে থাকে। তিনি আল কায়দার মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হন, ISIL এর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন এবং ধীরে ধীরে নিজেকে সিরিয়ার জাতীয় মুক্তি আন্দোলনের